জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা। এরপর জানিয়ে দিব জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার ছাড়া গণতন্ত্র ব্যর্থ হবে বলেছেন দুদু। এদিকে দেশে এখনও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি বলেছেন সাজ্জাদুল মিরাজ। আরও জানিয়ে দিব আয়নাঘর দেখে এসেছি, শিগগিরই বিচার শুরু হবে। সর্বশেষ জানিয়ে দিব মাঠ প্রস্তুত, সাতপন্থীদের ইজতেমা শুরু শুক্রবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ব্রেকিং নিউজ। আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা। ফ্যাসিস্ট হাসিনা সরকারের কুখ্যাত আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার রাজধানীর কচুক্ষেত, আগারগাঁও এবং উত্তরা এলাকার 3টি গোপন কারাগার পরিদর্শন করেন ডক্টর ইউনুস, যেগুলো শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় টর্চার সেল এবং গোপন বন্দিশালা হিসেবে ব্যবহার হতো। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যম, গুম তদন্ত কমিশন ও উপদেষ্টা পরিষদের সদস্যরা সহ আয়নাঘরে গুম হওয়া ভুক্তভোগীরা। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা সহ উপস্থিত প্রতিনিধিরা সেখানে ইলেকট্রিক চেয়ার সহ নির্যাতনের জন্য ব্যবহৃত উপকরণ দেখতে পান। ভুক্তভোগীরা তাদের নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। শেখ হাসিনার সময়কার এসব টর্চার সেল এবং গোপন কারাগার আয়নাঘর নামে পরিচিত। এর আগে 19 জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করেছে। সে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয়। আর তখন বন্দীদের সেখানে রাখা হতো, তা জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘর নামে পরিচিত। কমিশনের সদস্যদের আহ্বানেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের টর্চার সেল হিসেবে ব্যবহৃত 3টি গোপন বন্দিশালা আজ পরিদর্শন করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা গোপন বন্দিশালা পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার ছাড়া গণতন্ত্র ব্যর্থ হবে বলেছেন দুদু। দেশে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার ছাড়া গণতন্ত্র ব্যর্থ হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, কেউ যদি জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে গণতন্ত্র গ্রহণ করতে ব্যর্থ হবে। সেজন্য আমরা নির্বাচনের কথা বলেছি। গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। বুধবার 12 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুদু বলেন, দেশে একটা ঐতিহাসিক পরিবর্তন হয়েছে। ফ্যাসিবাদের গ্রাস থেকে জাতি মুক্তি পেয়েছে। এ ব্যাপারে যেসব ছাত্র জনতা অকুণ্ঠ চিত্তে নিঃস্বার্থভাবে বুলেট বুকে ধারণ করেছে, জীবনকে উৎসর্গ করেছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের জন্য প্রার্থনা করি। দেশে এখনও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি বলেছেন সাজ্জাদুল মিরাজ। স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হলেও দেশে এখনও গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি রাজধানীর দারুস সালাম থানার আওতাধীন 10 নং ওয়ার্ড শাখা যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সাজ্জাদুল মিরাজ বলেন, দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য
দীর্ঘ ১৬ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু তাদের সেই আশা প্রত্যাশা এখনো পূরণ হয়নি। তিনি আরো বলেন, ছাত্ররা সবসময়ই রাষ্ট্রের কল্যাণে দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচার এরশাদ পতন আন্দোলন এবং ২০২৪ সালে স্বৈরাচার হাসিনার পতন আন্দোলনে ছাত্র জনতা অগ্রণী ভূমিকা পালন করেছেন। কিন্তু বর্তমানে দেখছি ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছেন, রাস্তাঘাটে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। এটা কোনোভাবেই কাম্য নয়। স্বৈরাচার হাসিনার পতনের পরপরই একটা পরিবেশ ছিল, কিন্তু এখন তো দেশে পুলিশ প্রশাসন আছে। এখন তাদের পড়াশোনা ছেড়ে মানুষের বাসাবাড়িতে হানা দিতে হবে কেন? কেন তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের দিয়ে কমিটি গঠন করবে? এই ছাত্রলীগের দিয়ে কমিটি গঠন করার কারণে দেশের পরিস্থিতি খারাপ হচ্ছে। আয়নাঘর দেখে এসেছি, শিগগিরই বিচার শুরু হবে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য হোম্মাম কাদের চৌধুরী বলেছেন, আমাকে বন্দি রাখা আয়নাঘর দেখে এসেছি। বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে পরিদর্শনে যাওয়ার সুযোগ হয়েছে আমার। সেখানে আমাকে ১ মাস আটকে রাখা হয়েছে। আশা করি এ অন্যায়ের দ্রুত বিচারিক কার্যক্রম শুরু হবে। যারা আমার পরিবারকে অত্যাচার করেছিল তাদের বিচার শিগগিরই শুরু হবে। বুধবার ১২ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোদারপাড় দরবেশ হাটে আব্দুল লতিফ প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। মাঠ প্রস্তুত, সাতপন্থীদের ইজতেমা শুরু শুক্রবার। টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী শুক্রবার ১৪ ফেব্রুয়ারি। ইজতেমার শুরুর প্রথম রাত পবিত্র শবে বরাতের রাত হওয়ায় ইজতেমা ময়দানে বড় করে শবে বরাত পালনের জন্য লাখো মুসল্লির অংশগ্রহণের ঘোষণা দেয়া হয়েছে। ইতোমধ্যে ময়দানে সকল কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজক সাতপন্থীরা। সাতপন্থীদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। ইজতেমার প্রথম রাত পবিত্র শবে বরাতের রাত হওয়ায় লাখ লাখ মুসল্লির অংশগ্রহণ আশা করছি। লাখো মুসল্লি নিয়ে আমরা ইজতেমা ময়দানে পবিত্র শবে বরাত পালন করব ইনশাআল্লাহ। বিশ্ব ইজতেমা ময়দান মুসল্লিদের জন্য প্রায় প্রস্তুত। বাকি যে কাজগুলো রয়েছে তা নির্ধারিত সময়েই ইনশাআল্লাহ শেষ হবে। এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেন জানান, প্রথম পর্বের মুসল্লিরা ইজতেমা ময়দান ত্যাগ করার পর প্রায় ৩ শতাধিক পরিচ্ছন্নতা কর্মী একযোগে ইজতেমা ময়দান সহ আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে।